যদি ওনার সফরের বক্তব্য ফার্স্ট, উনি যেহেতু জাতিসংঘে বক্তব্য দিয়েছে, আপনার পুরো বক্তব্য যদি শুনে থাকেন বা ডিটেল আউটলাইন গুলো আপনি কি দেখেছেন, উনি গাজা নিয়ে একটু কথা বলেছেন, ফিলিস্তিন নিয়ে সরাসরি, এবং উনি নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলে দিয়েছেন 18 মাসের ভিতরে হয়তো নির্বাচনের সম্ভাবনা আছে। আর উনি বলেছেন যে সংস্কার করে এবং ভোটার তালিকা শেষ করে নির্বাচন করবে। কিন্তু উনি জাতিসংঘে অনেক কথাই বলেছেন, বৈষম্য বিরোধীদের নিয়ে বিভিন্ন জায়গায় টাচ করেছেন, কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা উনি বলেন নাই। আপনি যদি ব্যাপারটা ছোটখাটো ভাবে আপনি বিশ্লেষণ করতে পারেন, I will be really glad for all over the world এর মানুষ কিন্তু আমাদের টক শো গুলা দেখে এখন বা দেখছে। না না, এটা একটা ভালো সাবজেক্ট আপনি উত্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ যে এই যুক্তরাষ্ট্রের এবং বাংলাদেশ সম্পর্কের বিষয়ে যেগুলো আপনি বললেন অত্যন্ত চমৎকার, এই ব্যাপারে আলাপ হয়েছে এবং স্যার যে বক্তব্য দিয়েছে ইয়েস ওটাই আমি শুনেছি। এখানে যেসব দেওয়া হয়েছে ফরেন পলিসিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। হ্যাঁ, তিনি গাজার ব্যাপারে তীব্র নিন্দা করেছেন, প্যালেস্টাইনদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন, গণতান্ত্রিক বিশ্বকে আরো মজবুত করার জন্য যে যে কথাগুলো বলা হয়েছে, না বাংলাদেশ নিয়েও তিনি বলেছেন। বাংলাদেশের ব্যাপারে তিনি যেটা বলেছেন সুস্পষ্ট, যেটা দেশে থাকতেও বলেছেন, সেটা হলো যে রিফর্মের জন্যই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তো এর আগেও ছিল অনেক সময়, কিন্তু এই সরকারটা আগে ছিল তাদেরকে বলা হয়তো ইলেকশন দিয়ে চলে যেতে হবে তাদের। এইবার শুধু ইলেকশনের দায়িত্বই না, রিফর্মটা করে যেতে হবে। যে বস্তা পচা রাজনীতি যেটা করে আমরা কোনো সুযোগ পাইনি, এটাকে কখনো করার কোনো সুযোগ আমরা কখনো পাইনি, কেউ করুনি। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আগের পূর্ববর্তী সরকার যেগুলো ব্যবহার করেছে, যে অস্ত্র ব্যবহার করে জনগণের বিরুদ্ধে, পরবর্তীকালে দেখা যায় ইলেকশনের পর আরেক দল ঠিক একই রকম ব্যবহার করে। আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি 71 সালে, আমি সবসময় বলি যে ভারত কখনো স্বাধীনতা যুদ্ধ করে আমাদের দিনই। ভারতের ইতিহাসে আমরা জানি যে পাকিস্তানের সাথে সমস্ত যুদ্ধের সমস্ত সেক্টরে তারা পরাজিত হয়েছে। 71 সালে তারা ক্রেডিট নেয়, কারণ ফুলফ্রন্ট যুদ্ধতে আমরাই ছিলাম। তো আনফরচুনেটলি যে স্বৈরাচার ফ্যাসিস্ট এই মুনাফেক সরকারটা আমাদের জনগণকে হেয় প্রতিপন্ন করে, আমাদের আর্মি জেনারেল যারা তখন যুদ্ধ করেছে তাদেরকে হেয় প্রতিপন্ন করে, আমাদের পুলিশ বাহিনী, আমাদের তৎকালীন ইপিআর বাহিনী, আমরা ছাত্র ছোট মানুষ ছিলাম, 17-18 বছর ছেলেপিলে, আমরা যেটা যুদ্ধে যে অংশগ্রহণ করি, সমস্ত লোককে হেয় প্রতিপন্ন করে এই মুনাফেক বেঈমান ফাসেক একটা বিদেশি শক্তির কাছে বারবার মাথা নত করে বলেছে তারাই আমাদের স্বাধীনতা দিয়েছে। কোন সরকার, এই জন্য এই সরকারের একটা বিচার হওয়া উচিত যে আমাদের মানুষকে অপমান করা, আমাদের এই স্যাক্রিফাইসকে অপমান করে এটা করেছে। ডক্টর ইউনূস প্রথমবারের মতো ভারতকে হুঁশিয়ারি করেছেন মাত্র 1-1.5 মাসের ভিতরে 4বার হুঁশিয়ার দিয়েছেন তিনি ফরেন পলিসির ক্ষেত্রে। অন্যান্য প্রসঙ্গে হয়তো তিনি এখনো যাওয়ার মতো শক্তিশালী নাই। মনে রাখতে হবে আমাদের দেশটা কিন্তু 20 কোটি মানুষের দেশ, এক একজনের মত, এক এক রকম পথ, এক এক রকম চিন্তা। আজকে সকালে একটা ভালো, বিকেলে আরেকটা জিনিস একই লোকের মুখ থেকে বলে, ফলে মুনাফিক সংখ্যা বেড়ে গেছে। ডক্টর ইউনূসের হাতে একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে এই, যিনি একমাত্র সংস্কার করলে, টেকসই সংস্কার যদি করা যায়, রাজনীতি, অর্থনীতি, ফরেন পলিসি, এমনকি ধর্মীয় বিষয়গুলো নিয়ে, নির্বাচন বিষয় তো অবশ্যই আছে, তাহলে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। ফলে ডক্টর ইউনূস, আপনি জানেন আমি সবসময় স্যার বলি কারণ আমি ক্লাসের ডাইরেক্ট ইজ মাই টিচার। তো ফলে আমি অনেক সময় নাম ধরিনি, আমি স্যারই বলি, যা আমার অভ্যাস। তো ওনার পরে দায়িত্বটা আরো ডবল হয়ে গেছে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে বাবু ভাই এখানে, যে এখানে তিনি একসাথে নির্বাচন, একসাথে রাষ্ট্র পুনর্গঠন, একসাথে স্বৈরাচারের বিচার, আর একসাথে অর্থনৈতিক পুনর্গঠন, প্লাস তিনি সংস্কার করবেন। এতগুলো দায়িত্ব দিয়ে যদি আমাকে বসাইতে, আমি মাপছে পরের দিন চলে আসতাম। I cannot do that.
এতদিন তত্ত্বাবধায়ক সরকারের যে আইডিয়াল মডেল যেটা ছিল সেটা হলো ইলেকশন দিতে হবে। ভাই আমার ভোটার লিস্ট নেই, 15 বছরের ভিতরে মানুষগুলো কেউ ভোটার সম্পূর্ণ মৃত মানুষের লিস্ট রয়ে গেছে, ভোটার লিস্টে রয়ে গেছে, তারা ভোট দিয়ে বেড়াচ্ছে, ছাগল কুকুর গরু ভেড়ার লিস্ট রয়ে গেছে। আরে ভাই ভোটার লিস্ট করতে হলে তো একটা মানুষের 1-1.5 বছর লাগবে। আপনি এবং আমি বসা ছিলাম না, আমার পয়েন্টটা শেষ করে আমি বলি নাই। এই শোনেন, এই ভোটার লিস্টে কথাটাই বলছি, আমি একটা ক্লিপ দিয়ে দিচ্ছি। আপনি এবং আমি দুজনেই পররাষ্ট্র উপদেষ্টা তো হিসাবে সামনে বসা ছিলাম যখন তুমি টাইম টিভিকে ইন্টারভিউ দিচ্ছিলেন, এবং আমরা তখন একটু আলোচনা করলাম। উনি কিন্তু বললেন সরাসরি ইন্টারভিউতে যে এই যে ভোটের কথা আপনি বলছেন যে ভোটই তো হয় না 11 বছর 12 বছর 15 বছর। হ্যাঁ বলেন। এক্স্যাক্টলি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইয়েস, তৌহিদ সাহেব আমাদের সাথে কালকে যখন বসেন তখন তিনি এই কথা বলেছেন। আমি এই যে প্রশ্নটা করেছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক এটা আমি একজন অর্থনীতিবিদ নিয়ে আমার এই প্রশ্নটা থাকা উচিত। আমি যদি এই প্রশ্ন না করি তাহলে আপনারাই বলবেন যে এটা কি ধরনের অর্থনীতিবিদ হলেন শওকত ভাই, তাই তো? উনি যেটা বলেছেন যে আমাদের সাথে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টের কথা যেটা আমি বলেছি, কারণ জিপিএস সিস্টেমটা এখন আপাতত স্থগিত রয়েছে, কিন্তু এটা কিন্তু রেকটিফাই করা হবে যদি সিনেট এটা পাস হয় বা কংগ্রেসে যদি আবার পাস হয়ে যায়। এরা কিন্তু বারবার চেষ্টা করছে যে কতগুলো সিলেক্টেড কান্ট্রিকে একটু সাহায্য করা, এর ভেতর বাংলাদেশ আছে। তো এখন এই প্রশ্ন জবাবটা তো আমি জানি যে এটা কংগ্রেস সিনেট আগে পাস করতে হবে, তারপরে বাংলাদেশ অবশ্যই ইউনূস সাহেব থাকলে এটা সুবিধা পাবে। হাউবার বায়োলেটারাল রিলেশনের সময় একটা জিনিসকে বলা হয় প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট বিটুইন দি টু কান্ট্রিজ। ট্রেড রিলেশনশিপে এই প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টের কথাটা আমি বলেছি। উনি বলেছেন তৌহিদ হোসেন সাহেব যে উনি হয়তো এই টার্মটা নিয়ে ভেরি ফ্যামিলিয়ার না, কারণ উনি তো অর্থনীতিবিদ না বা উনি বলেছেন, আমি দেখলাম একটু চিন্তা করছেন, এবং উনি বলেছেন যে হ্যাঁ এটা হচ্ছে, এটা হবে। এবং আমার ধারণা যদি ডক্টর ইউনূসের সরকার এই মানে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টটা পায়, যেটা আমরা অর্থনীতির ভাষায় বলি, দ্যাটস অল ইউ নিড। তার মানে হলো আমাদের পণ্য আমদানিতে আমরা একটা সহজশর্ত পাবো, আর পণ্য রপ্তানি যখন যুক্তরাষ্ট্রে করা হবে তখনও আমরা ইজি এন্ট্রি পাবো। ট্যারিফস আছে, কোটা আছে, এগুলো অনেকগুলো বিষয় আছে। সেই জিনিসগুলো যদি শিথিল করা হয় তাহলে আমাদের যারা কম্পিটিটর তার থেকে যদি 1% 2% কম দামও যুক্তরাষ্ট্র দিই, দ্যাটস অল ইউ নিড। ইট মিনস $1 বিলিয়ন। আপনার আমাদের আশা করি হোপ ফর দ্য বেস্ট। আমরা যখন আলোচনা করছিলাম ঠিক তখনই টাইম টেলিভিশনে একটা ইন্টারভিউ নিচ্ছিলেন কিছুক্ষণ পরেই। সো টাইম টেলিভিশন ইন্টারভিউতে কয়েকটা কোশ্চেন আসছিল, এবং আমাদের তার পরপরই একটা ছোট্ট সাংবাদিক সম্মেলন হয়েছে ওই একই জায়গায়। ওখানে আমরা অবস্থিত ছিলাম, আর আমি যেহেতু এডিটর এন্ড পাবলিশার, আপনিও একটা পত্রিকার সাথে জড়িত, আমরা ওই সময়টাও ছিলাম ওখানে। তখন কিছু কোশ্চেন করা হয়েছিল ওনাকে। আমি কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, দর্শকদের স্বার্থে, সারা বিষয়টাকে দেখবে তারা জানতে চাচ্ছে কি হয়েছিল ওখানে। কারণ পররাষ্ট্র উপদেষ্টাই কিন্তু ওনার মুখপাত্র হয়ে নিউ ইয়র্কে বেশ কিছু কথা বলেছেন, এগুলো মানুষ জানা দরকার। আপনিও যেরকম জিএসপি নিয়ে কোশ্চেন করেছেন, হোয়াট এ ওয়ান্ডারফুল কোশ্চেন। অনেকে জানেন না যে আপনি এটা কোশ্চেনটা করবেন। আপনি জানতে চেয়েছেন হোয়াট দে স্ট্যান্ড। জনাব তাহের টাইম টিভি থেকে জিজ্ঞেস করলেন যে একটা স্পেসিফিক যে দাবি দাওয়া নিয়ে, তখন উনি বলেন আপনার মতো আরো অনেকে জিজ্ঞেস করেছে দাবি দাওয়া নিয়ে, বিমান ইস্যুটা এসেছিল। আমি একটা কোশ্চেন রেজ করেছিলাম যে শেখ হাসিনাকে বা যেই প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ছাত্রদের আন্দোলনের মুখে উনি পালিয়ে গেলেন, সেই সরকারের প্রধান যে শেখ হাসিনাকে বিচারের আয়তায় নিয়ে আসলে এটাকে লাইভ টেলিকাস্ট করা হবে কিনা, যেটা আমরা পত্র পত্রিকা মিডিয়ায় শুনেছি, এটা সত্য কিনা উনি সেটা একটু ঘুরিয়ে বললেন। কিন্তু আমার এই ব্যাপারগুলো নিয়ে আপনার কাছে আমি একটু জানতে চাই, ওনার এই কথাগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, উত্তরগুলো আপনি ভালোভাবে শুনেছেন যে বিমানের ব্যাপারটা উনি বাংলাদেশের এয়ারপোর্টের সংস্কারের কথা বলে, যে এয়ারপোর্ট এতদিন দেখিয়েছে খুব নতুন নতুন এয়ারপোর্ট, কিন্তু আসলে এখন পর্যন্ত কাজ হয় নাই। অনেকগুলা কাজ ফিক্স না করলে বিমান আসা যাওয়ার ব্যাপারটা কি জানি উনি বোঝাচ্ছিলেন এখানে একটা। দ্বিতীয় হলো এখান থেকে বিমানের স্লট পাওয়ার ব্যাপারটা উনি
একটু ধর্মজালা আছেন, আপনি যদি শুনে থাকেন ব্যাপারটা ভালোভাবে, কিছু উত্তর যদি আপনি ওনার উত্তরগুলো দিতে পারেন, এটা অনেক উপকার হবে আমাদের দর্শকদের জন্য। প্লিজ মিস্টার স্বাগত আলী। না, আমি প্রথম কথা যে যখন আমি প্রশ্নটা করি, ওনার ব্রিফিং শেষ হবার সাথে সাথে প্রশ্ন করি। রিমেম্বার, আমি কিন্তু একটা এডিটোরিয়াল স্টাফ ছিলাম 5 বছর ঢাকা শহরে। এবং এই সময় এই যারা আজকে ঘুরে বেড়াচ্ছে নিউ ইয়র্কের পথে সাংবাদিক নাম ধরে, তারা কিন্তু ঢাকা শহরেও আসেনি। আমার প্রশ্নটাকে থামিয়ে দিয়ে বলা হলো, যেগুলো আমি ডিসকাস করি না, সচরাচর করা হয়তো বা উচিত না, সেটা অন্য বিষয়। তো আমাকে থামিয়ে দেওয়া হলো, দিয়ে বলল, তাহের সাহেব বললেন যে ওনার ব্রিফিং শেষ হয়নি। পররাষ্ট্রমন্ত্রী একজন অত্যন্ত নম্র, ভদ্র, শিক্ষিত, কথাটা রাখেন। সেখানে উনি বললেন যে না, আমার ব্রিফিং শেষ হয়েছে, এবং এর ভিতরে হঠাৎ করে ইনসার্ট করলেন তাহের যে এটা সাংবাদিক নীতিমালায় পড়ে না, এটা টোটালি ননসেন্স এন্ড স্টুপিডিটি। আচ্ছা, তারপরে আমি ভদ্রতা সহকারে দ্বিতীয়বার আমি রেজ করিনি, আমি চুপ করে বসে আছি। দেখি উনি আমাকে জিজ্ঞেস করছেন আপনার একটা প্রশ্ন ছিল। ইট ইজ এ গ্রেট অনার ফর মি যে একজন শিক্ষিত মানুষ আর একজন শিক্ষিত মানুষকে চিনতে পারে। আর যারা অশিক্ষিত তথাকথিত সাংবাদিক পেশাধারী, মনে রাখবেন আমি কিন্তু এই পেশা থেকে যুক্তরাষ্ট্রে আসার পরেও 6 মাস আমাকে বেতন দেওয়া হয়েছে একজন জার্নালিস্ট হিসেবে সেই পত্রিকায়, যেহেতু আমি একটা ডেইলি পত্রিকার স্টার, মানে এডিটোরিয়াল স্টাফ ইজ দি হেড, নট এ চুনোপুটি ওই রাতারাতি দৌড়দৌড়ি করে। আমি কাউকে খাটো করতে চাইনি, কিন্তু আমি ছিলাম এডিটোরিয়াল স্টাফ, শত লেখা আমি লিখছি। আমি সাংবাদিকতার নীতিমালা বসাচ্ছিলাম, আমি দেখলাম তৌহিদ হোসেন আমাদের চমৎকার ফরেন অ্যাফেয়ার্স এর উপদেষ্টা আপনাকে বলেন, ডক্টর স্বাগত আলী, আপনি কোশ্চেন যেটা করেছিলেন, আই ওয়ান্ট টু হিয়ার ইট। এটা আই এম ভেরি প্লিজড, এন্ড আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এটা লক্ষ্য করেছেন। তো যাই হোক, এটা বড় কথা না। কথা হলো যে সাংবাদিকতারও নীতিমালা আছে, মূর্খতা করতে নেই। সাংবাদিকতার সময় প্রশ্ন করতে হবে, সৌজন্য রাখতে হয়, তার অ্যান্সারটা নিলে সংযোজন। আপনি দেখেছেন যুক্তরাষ্ট্রেও এই কথাগুলো তারা অত্যন্ত ভদ্রভাবেই জিজ্ঞেস করে। তো একজন যদি বলে আর একজন ফলো আপ করে, একজন যদি বলে আর একজন শোনে, কারণ ওই শোনাটাও কিন্তু সাংবাদিকতা নীতিমালায় পড়ে, যে কি প্রশ্ন কি হচ্ছে, কি অ্যান্সার হচ্ছে। এখন এগুলো তো বলে আর লাভ নেই। হাওবার উনি যে আলোচনাটা করেছে বিমান বা অন্যান্য বিষয় নিয়ে, সেটা উনি বলছেন যে আমাদের ক্যাপাসিটি যে ডেভেলপমেন্ট করার কথা ছিল, সেই ক্যাপাসিটি গুলো ডেভেলপমেন্ট করা সম্ভব হয়নি। তারপরে অর্থের একটা বিষয় আছে, তিনি আলোচনা করেছেন যে একটা দেশে এই ধরনের বিমান চালু করতে হলে যে ধরনের প্রজেক্ট প্রোফাইল করতে হয়, তার ইভালুয়েশন করতে হয়, এটা কখনো করা হয়নি। না করেই একটা রুট দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের কস্ট অ্যানালিসিসের একটা বিষয় আছে। তারপরে এই প্রত্যেকটা এয়ারপোর্টে যেখানে প্লেনগুলো রাখা হবে, তার একটা অ্যানালিস্ট থাকতে কত তাদের ভাড়া দিতে হবে, কত কি করতে হবে, কত প্লেন আসবে, কতগুলো লোক আসবে, ক্রু কতজন থাকবে, আমার লাভ হচ্ছে কত, ক্ষতি হচ্ছে। এটা বিরাট একটা প্রজেক্ট। তো উনি যেটা বলেছেন সেটাগুলো আমরা করছি। উনি কাউকে কখনো বলেননি, আমি জানি না পত্রিকাওয়ালারা চমক হেডলাইন দেয় তাদের নিজস্ব স্বার্থে, উনি কখনো বলেন না যে এটা কাল আসবে, পরশু দিন আসবে। উনি বলছেন এটা আমরা আলোচনা করি, সবাই মিলিতভাবে দিই। আর তারপরে তো উনি তো তারা ইলেকশন সংস্কার এতগুলো জিনিস করছেন, ওরা তো নতুন নতুন রুটে এয়ারলাইন চালতে হবে, এটা তো নির্বাচিত সরকারের দায়িত্ব, তাই না? সরকার যখন নির্বাচিত হবে তখন এই সমস্ত প্রজেক্ট গুলো নিয়ে হয়তো আলোচনা হতে পারে। এটাই আমি বুঝছি। এখানে আর বেশি ফালিয়ে ফুপিয়ে চমক করে নিউজ দেওয়ার কোনো বিষয় নাই।